হ্যালো এভরিওয়ান, সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন প্রোগ্রামিং ইউটিউব চ্যানেল। আজকে মূলত কথা বলবো ষান্মাসিক সমষ্টিক মূল্যায়ন 2024, বিষয় হচ্ছে গণিত 6ষ্ঠ শ্রেণীর। এটার মূলত নমুনা প্রশ্ন নিয়ে আমরা গত দিন যে সাজেশনগুলো আমরা দিয়েছিলাম এবং নমুনা প্রশ্ন দিয়েছিলাম, সবগুলো থেকেই মোটামুটি প্রায় 100% কমন ছিল। আশা করতেছি আপনাদের আগামী দিনগুলোতে আমরা যে সাজেশনগুলো দিব 100% কমন থাকবে। যাই হোক, আমি যেহেতু প্রথম নমুনা প্রশ্নটি আজকে দিতে যাচ্ছি, প্রশ্নের প্রথম যে কাজটা এরকম থাকতে পারে যে ঘড়ির সংখ্যা লেখার পদ্ধতি অনুসরণ করে 13, 20 পরে হচ্ছে 67 সংখ্যাগুলো কিভাবে লেখা হবে। এখানে আমাদের সংখ্যাগুলো ভিন্ন থাকতে পারে। আমরা জানি যে রোমান সংখ্যায় 13, ঘড়ির সংখ্যা পদ্ধতি হচ্ছে রোমান সংখ্যা, আর রোমান সংখ্যায় 13 লিখতে হয় এভাবে। এটা হচ্ছে মূলত 10। আর এরকম যেহেতু 3 বোঝাইতে 3টা টান দিতে হয় বা লম্বা টান, সেটা হচ্ছে মূলত 13। এরপরে হচ্ছে 20, আমরা পূর্বে বলেছিলাম এটা হচ্ছে আমাদের কি 10, তাহলে 10 এবং 10 তাহলে কি হবে 20। সেম একইভাবে 67 অর্থাৎ 6-7 যদি লিখতে চাই সেই ক্ষেত্রে আমাদের লিখতে হবে এইটুকু হচ্ছে আমাদের কি বলে, দেখেন এইটুকু হচ্ছে আমাদের কি 7, আর এই যে এই অংশটুকু যেটা দেওয়া আছে এটা দিয়ে মূলত বোঝানো হচ্ছে যে 67, অর্থাৎ এইটুকু হচ্ছে 60 আর এটা হচ্ছে 7, এই হচ্ছে আমাদের 67। আশা করি সকলে বুঝতে পারছেন। এরপরে কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আমি এটা নিয়ে কথা বলার চেষ্টা করব যদি কারো বুঝতে অসুবিধা হয়। এরপরে কাজ 2 আমার এরকম একটা প্রশ্ন থাকতে পারে যে একটি সমকোণী ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য, একটা হচ্ছে 5 সেন্টিমিটার, আরেকটা হচ্ছে 12 সেন্টিমিটার এবং আরেকটা হচ্ছে 13 সেন্টিমিটার। ক নং প্রশ্নে বা 1 নং প্রশ্নে আমাদের থাকতে পারে এরকম যে আনুপাতিক চিত্র অঙ্কন করা। 2 নং প্রশ্ন এরকম থাকতে পারে সমকৌণিক বিন্দু হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, আনুপাতিক চিত্র যদি আমি নির্ণয় করতে চাই, আমি জাস্ট একটু বোঝানোর জন্য কাজটা করে রেখেছি। এখানে প্রথমে লিখব, দেওয়া আছে সমকোণী ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য এবি সমান আমি ধরে নিলাম কি 5 সেন্টিমিটার, এসি সমান সমান ধরে নিলাম 12 সেন্টিমিটার এবং বিসি সমান সমান 30 সেন্টিমিটার। নিচের ত্রিভুজটা অঙ্কন করা হলো। এখানে ভালো করে লক্ষ্য করতে হবে যে 5 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার এটার মধ্যে একটা লম্বা একটা ভূমি হবে, আর যেটা সবচেয়ে বড় সেটা হচ্ছে কি অতিভুজ হবে। তাহলে আমরা এই বিসিটারে অতিভুজে রাখবো, যেটা হচ্ছে 13 সেন্টিমিটার, আর এসিটা আমি মূলত এখানে কি ধরেছি, ভূমি ধরেছি যেটা 12 সেন্টিমিটার, আর এবিটা হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার। আশা করি সকলে বুঝতে পারছেন। এরপরে হচ্ছে আমরা যেটুকু দেখব সেটা হচ্ছে সমকৌণিক বিন্দু হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয়। আমি এখানে লিখতে পারি যে ক হতে পাই এবি সমান 5 সেন্টিমিটার, এসি সমান সমান 12 সেন্টিমিটার এবং বিসি সমান সমান 13 সেন্টিমিটার। এটা আমি লিখে নিলাম। এরপর হচ্ছে প্রথমে আমি কি করব, এই এবিসির ক্ষেত্রফলটা বের করে নেব। সেটাই করছি যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, আর আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এখানে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এবিটা হচ্ছে আমাদের কি উচ্চতা আর এসি হচ্ছে ভূমি। আমি উচ্চতা গুণ ভূমি দিয়েছি। যাই হোক, এটা নিয়ে কোনো অসুবিধা নেই, এটা আগে পরে আপনি লিখতে পারেন যেহেতু গুণ সম্পর্ক। এরপর হাফ ইন্টু এই যে ভূমির মানটুকু আমি আগে লিখলাম কত 12, আর হচ্ছে উচ্চতার মান হচ্ছে 5। তবে আপনারা একটু লক্ষ্য রাখবেন, এটুকু একটু কারেকশন করে নেবেন। এখানে হাফ ইন্টু এসি গুণ এবি দিবেন, তাহলে সুন্দর হবে। এরপর হচ্ছে এইটুকু যদি আমি ক্যালকুলেশন করি 5-12 গুণ করলে হয় 60, 60 2 দ্বারা ভাগ করলে হয় 30, এই হচ্ছে 30 বর্গ সেন্টিমিটার। এখন দেখেন আমি ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি, কিন্তু আমার প্রশ্নটা কি ছিল, সমকোণিক বিন্দু হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয়। আর আমরা সকলে জানি যে সমকোণিক বিন্দু কোনটা, যে বিন্দুতে আমাদের মতো 90 ডিগ্রি ত্রিভুজ মানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, এই বিন্দুটা হচ্ছে কি সমকোণিক বিন্দু। আর এটার জন্য আমি একটু জাস্ট উল্টে নিব, চিত্রটা যে উল্টে নিলাম, নেওয়ার পরে যে এখানে আমি লিখছি যে এবিসি ত্রিভুজের এ বিন্দুতে সমকোণ উৎপন্ন হয়েছে, তাহলে এ হচ্ছে কি সমকোণিক বিন্দু। এ হচ্ছে বিপরীত বাহু বিসির উপর লম্ব হচ্ছে কি এডি, এবং এর উচ্চতা আমাদের কি করতে হবে, নির্ণয় করতে হবে। তাহলে আমরা পূর্বে পেয়েছিলাম যে এবিসি এর ক্ষেত্রফল কত 30 বর্গ সেন্টিমিটার। আর এদিকে লক্ষ্য করো এটাও একটা কি ত্রিভুজ, যদিও আমি উল্টাইছি, এটা কি ত্রিভুজ না,
অবশ্যই ত্রিভুজ। এবং এটার দৈর্ঘ্য কত পাইছিলাম 30, এটাই লিখছি যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 30। তাহলে এই এবিসি এর ক্ষেত্রে সূত্র কি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমিকে বিসি, এই যে বিসি গুণ উচ্চতা কি এডি, যে এডি লিখলাম সমান সমান 30। এরপরে হচ্ছে এখানে বিসির মান আমার জানা ছিল যে কত ছিল বিসির মান 13, এখানে জাস্ট আমি 13 বসায় দেব ইন্টু এডি ইকুয়াল টু কত 30। এখন একটু ভালো করে লক্ষ্য করেন, এটা এই 13টা হচ্ছে এখানে গুণ আছে, ওই সাইডে গেলে কি হবে ভাগ, আর এই 2টা এখানে ভাগ আছে, ওই সাইডে গেলে কি হবে গুণ, আর গুণ হয় উপরে আর ভাগ হয় নিচে। তাহলে 30 এর সাথে আমাদের 2 গুণ হবে, আর 13টা কি ডিভাইডেড আকারে নিচে চলে আসবে। আর এটা ক্যালকুলেশন করলে আমি এডির মান পাচ্ছি কি 4.6154 সেন্টিমিটার। আশা করি সকলে বুঝতে পারছেন কিভাবে আমি মূলত এই সমকোণিক বিন্দু হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এডি এর মান বের করেছি। এরপর আমাদের একটা কাজ থাকতে পারে এরকম যে 50 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো লিখো এবং এদের গড় ও মধ্যক নির্ণয় করো, এটা থাকতে পারে। যাই হোক, সেই ক্ষেত্রে আমরা প্রথমে কি করব, 50 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো লিখব। আমি লিখে রেখেছি যে 2, 3, 5, 7, 11, 13, এরপরে হচ্ছে আপনার 17, 19, 23, 29, 31, পরে 37, 41, 43, 47, এগুলো হচ্ছে কি 50 থেকে ছোট মৌলিক সংখ্যা। এখন এখানে মোট সংখ্যা কয়টা আছে আপনাদের গণতে হবে, গণে দেখবেন এখানে মোট সংখ্যা হচ্ছে কত 15। যেহেতু আমার গড় বের করতে বলা হয়েছে তাহলে মোট সংখ্যা লাগবে। এরপর হচ্ছে এদের যোগফল আপনাদের নির্ণয় করতে হবে, সবগুলো আমি যোগ করেছি, হয়েছে আমাদের 328। আপনারা আপনাদের যোগ করে নেবেন যদি হিসাব বলো ঠিক করে দিয়ে। যাই হোক, এরপরে হচ্ছে সংখ্যাগুলোর গড়, তাহলে কি করব এই মোট দিয়ে আমি কি করব মোট সংখ্যা দিয়ে ভাগ করব, অর্থাৎ 328 ভাগ হচ্ছে 15, ভাগ করলে আমাদের আনসার আসবে কত 21.87 প্রায়, এটা আমি দিয়ে দিলাম। এটাই হচ্ছে আমাদের গড়। এরপরে হচ্ছে আমি মধ্যক নির্ণয় করব। মধ্যকের ক্ষেত্রে আমরা জানি যদি বেজোড় হয় তাহলে +1 যোগ করে 2 দিয়ে ভাগ করলে যততম পদ হয় ওইটাই হচ্ছে কি তার মধ্যক। আর জোড় হইলে এখানে আবার কি একবার 2 দিয়ে ভাগ করে দিতে হয়, পরে আবার এততম পদের সাথে যোগ দিয়ে আবার 2 দিয়ে ভাগ করে +1 দিয়ে পরের পদটাও নিয়ে 2টা যোগ করে 2 দিয়ে ভাগ দিতে হয়। যাই হোক, এটা যেহেতু বেজোড় এটা খুব সহজ, আমি এখানে লিখে দিলাম যে সংখ্যাগুলোর মধ্যে ইকুয়াল টু টোটাল সংখ্যা ছিল আমার 15, এই যে 15 লিখলাম +1 ভাগ হচ্ছে 2 তম পদ, 15 আর 1 যোগ করলে হচ্ছে 16, 16 এর 2 দিয়ে ভাগ করলে কত হয় 8, তাহলে 8তম পদ, 8তম পদ গণ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই যে এখানে দেখেন 15 আছে, অর্থাৎ এইদিকে আমার 7টা সংখ্যা আছে, এদিকে গণেন 7টা পাবেন 1, 2, 3, 4, 5, 6, 7। আশা করি বুঝতে পারছেন, মধ্যক হচ্ছে আমাদের কত 19। তাহলে আমাদের 3 নম্বর অঙ্কটুকু সলভ হয়ে গেছে। এরপর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, সেটা হচ্ছে এরকম যে একটি খুঁটির 8-এর 1 অংশ পানিতে, 8-এর 1 অংশ মাটিতে, 4-এর 1 অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে। পানির উপরের অংশের দৈর্ঘ্য হচ্ছে কি এক সমস্ত 4-এর 1 মিটার হলে খুঁটির কত মিটার পানিতে আছে, এটা আমাদের গ্রিডের সাহায্যে তা নির্ণয় করতে হবে। আমরা সকলেই জানি গ্রিডের অঙ্ক কিভাবে করতে হয়, এরপর আমি একটু দেখিয়ে দিচ্ছি। মনে করি খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে 1, দেওয়া আছে পানিতে আছে 8-এর 1 অংশ, মাটিতে আছে 8-এর 1 অংশ, পানিতে আছে 4-এর 1 অংশ। আমি প্রথমে 8-এর 1 অংশ গ্রিডে আঁকবো, এরপরে 4-এর 1 অংশটা আমি গ্রিড আঁকবো। আঁকার পর হচ্ছে আমরা জানি গ্রিডের অঙ্ক করতে গেলে সবগুলো সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হয়। সেই ক্ষেত্রে এখানে 8 এবং 4-এর লসাগু নির্ণয় করব। 4 এবং 8-এর লসাগু হচ্ছে কত 8। এরপরে হচ্ছে 8 আমি 8 দ্বারা ভাগ করলে হবে 1। কেন 8 দিয়ে ভাগ করছি, কারণ এটার হর হচ্ছে 8, আর এই সেম লসাগুর 8কে আবার আমি 4 দ্বারা ভাগ করব, আনসার আসবে 2। এটা আমি লিখে রাখলাম। এখন আমি এই ভগ্নাংশে কি 1 যেহেতু পাইছি 1 দিয়ে গুণ করব, এবং এই ভগ্নাংশে যেহেতু আমি 2 পাইছি 2 দিয়ে গুণ করব। গুণ করার পর একটা পাবো কি 8-এর 1 আর একটা পাবো কি 8-এর 2। যে দেখেন আমি যে 8-এর 1 নিয়ে আসলে এখানে গড় হচ্ছে 8টা, আমি একটা গড় কি রঙিন করলাম বোঝানোর সুবিধার জন্য। সেম একইভাবে আরো একটা গ্রিড অঙ্কন করে 8-এর 2 বোঝানোর জন্য আমি কি করছি 2টা গড় রং করছি। এরপর হচ্ছে 2টা যদি আমি যোগ করি তাহলে কি হবে 3টা গড় আমাদের কি রং হবে, আর হচ্ছে আপনার 5টা খালি থাকবে, অর্থাৎ এই অংশটার হচ্ছে কি 8-এর 3। আশা করি বুঝতে পারছেন। এটুকু হচ্ছে কি পানি এবং কি মাটিতে খুঁটির সংখ্যা, খুঁটির অংশের পরিমাণ। এরপর হচ্ছে মাটি এবং পানিতে আছে মোট, এটা আমি লিখে নিলাম। আর সম্পূর্ণ খুঁটিটা আমি 1 ধরে নিয়েছিলাম, 1 লিখলাম। তাহলে এখানে 1 এবং এখানে আছে হর 8, এটা লসাগু করলে 8 হয়। 8কে আমি 1 দ্বারা ভাগ করলে 8 পাবো, আবার 8টা 1 দ্বারা ভাগ করলে আমি 1 পাবো, এই যে এখানে লিখে নিলাম।
এরপর হচ্ছে এনে যেহেতু এক এক মানে হচ্ছে উপরে লব এক হরেও এক, তাহলে একের সাথে ভাগফল 8 ও লব এবং হর উভয় জায়গায় গুণ করলাম। সেম একইভাবে এখানে এটা ভাগ করলে 1 হয়, এই 8-এর 3-এর সাথে উভয়টা গুণ দিলে 8/3 হয়। এরপর হচ্ছে আমি দুটো মাইনাস করে নিব, অর্থাৎ কোন অংশটুকু উপরে আছে এটুকু বের করার জন্য। এটা দেখেন যে আমি এখানে মাইনাস করার প্রক্রিয়াটা দেখিয়ে দিয়েছি। 8-এর 3 গেলে উপরে লবে আসবে 5 আর নিচের 8টা ঠিকই থাকবে। সেম একই ঘটনাটা আমি এখানে গ্রিডের সাহায্যে দেখাইছি। দেখানোর পরে এখানে আমি পাইতেছি কত 5টা ঘর। এই যে একটু ভালো করে লক্ষ্য করেন, 1 2 3 4 5 এটুকু কিন্তু আসবে না, এটা একটু মিসিং হয়েছে। যাই হোক 1 2 3 4 5 অর্থাৎ কি 8-এর 5 অংশ আমাদের কি উপরে আছে। কিসের উপরে? মাটি এবং পানির উপরে। তাহলে আমি কি বলতে পারি যে 8-এর 5 অংশের দৈর্ঘ্য হচ্ছে কি 1 সমস্ত 4-এর 1 মিটার, বা এটা সমস্ত বাঙাইলে 4 একে 4 আর 1 5 অর্থাৎ 4/5 মিটার। তাহলে এক সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য কত হবে? আমাদের কি ভাগ করতে হয়, তাহলে এই যে ভাগ করে দিলাম। আর ভাগ করলে আমরা জানি যে ভাগকে পরবর্তীতে গুণ করতে হয়, গুণ করলে কি হয় ভগ্নাংশটা উল্টে যায়, অর্থাৎ কি 8টা হর ছিল 8টা লব হবে, 5 লব ছিল এটা হর হয়ে যাবে, তখন 5 এবং 5 কাটাকাটি যাবে, 4-এর সাথে 8 কাটাকাটি করলে উপরে আমাদের 2 মিটার থাকবে। এটুকু হচ্ছে কি আমাদের সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য। এখন ঘটনা হচ্ছে আমরা বলা হয়েছিল পানিতে কত অংশটুকু থাকে। এদিকে একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন যে খুঁটিটি পানিতে ছিল কত 4-এর 1 অংশ, তাহলে টোটাল হচ্ছে আমাদের কত 2 মিটার। তাহলে আমি এটাই লিখছি, খুঁটি পানিতে আছে 4-এর 1 অংশ, যার দৈর্ঘ্য হচ্ছে কি 2 × 4-এর 1 অর্থাৎ হাফ মিটার। আশা করি সকলে বুঝতে পারছেন। এটুকু হচ্ছে আমাদের কি কাজ 4-এর অঙ্ক ছিল। এরপর হচ্ছে কাজ 5-এ এরকম একটা অঙ্ক থাকতে পারে, যেটা অনুপাত অধ্যায়ের অনুপাত সমানুপাত। এখানে কি বলা হয়েছে যে 7 অনুপাত একটা খালি ঘর ইকুয়াল টু 42:54 অর্থাৎ 42:54। এই অঙ্কটা আরেকটা অঙ্ক আসছে খালি ঘর, এখানে দেখেন একটু ভুল হয়েছে, অনুপাত এখানে 9 হবে, ইকুয়াল টু এখানে 63:81। যাই হোক আমি এখানে লিখতে পারি দেওয়া আছে 7 অনুপাত খালি ঘর ইকুয়াল টু 42:54। এখন আমরা জানি অনুপাতগুলোকে ভাগ আকারে লেখা যায়, সেই ক্ষেত্রে আমাদের পূর্ব পদ যেটা আছে এটা লবে হয় এবং উত্তর পদটা কি হয় হরে হয়। এই যে পূর্ব পদ লবে দিলাম, উত্তর পদটা হরে দিলাম। সেম একইভাবে এই অংশের পূর্ব পদ লবে এবং উত্তর পদটা কি হরে দিলাম। এরপর হচ্ছে আমরা জানি যে আর গুণন করতে হয়। আর গুণনের নিয়ম হচ্ছে উপরেরটা অর্থাৎ প্রথম রাশির লব দ্বিতীয় রাশির হর এবং প্রথম রাশির হর দ্বিতীয় রাশির লব। এই যে এই কাজটা করছি, প্রথম রাশির হর গুণ দ্বিতীয় রাশির লব ইকুয়াল টু কি প্রথম রাশির লব গুণ দ্বিতীয় রাশির হর। এরপর হচ্ছে এখানে দেখেন 42 এই সাইডে কি আছে গুণ আছে, এটা ওই সাইডে পক্ষান্তর করলে কি হয় ভাগ হয়। এই যে ভাগ আকারে লিখলাম। এখন যদি আমি এটাকে আর এটা দিয়ে কাটাকাটি করি তাহলে 7 একে 7, 6 7 42, 6-এর সাথে আবার 54 কাটাকাটি হয়, 6 9 54। আশা করি বুঝতে পারছেন এই খালি ঘরের মান কত হবে 9 হবে। এরপর হচ্ছে খ নম্বরে যেটা বলা হয়েছিল খালি ঘর অনুপাত 9 ইকুয়াল টু 63:81। তাহলে আমরা লিখি দেওয়া আছে খালি ঘর অনুপাত 9 ইকুয়াল টু 63:81। তাহলে আমাদের পূর্ব রাশি বা পূর্ব পদ হিসাবে এটা উপরে আসবে লবে এবং 9টা কি নিচে আসবে উত্তর রাশি হিসাবে উত্তর পদ হিসাবে। সেম একই ঘটনা এখানে 63 উপরে আসবে 81টা নিচে আসবে। পরে হচ্ছে এই যে খালি ঘরের সাথে আমাদের আর গুণ করলে কত হবে 81 গুণ আকারে থাকবে, আর 9-এর সাথে গুণ হবে কত 63 লিখলাম। এরপর হচ্ছে 81টা এখানে কি আছে গুণ আছে, ওই সাইডে গেলে কি হয় ভাগ হয়, তাহলে ভাগ আকারে লিখলাম। এরপর হচ্ছে 9 একে 9, 9 9 81, এখানে আমাদের 9 থাকবে, 9-এর সাথে আবার 63কে আমি কাটাকাটি করতে পারি, 7 9 63। এই খালি ঘরের আনসার হচ্ছে কি 7। আশা করি সকলে বুঝতে পারছেন। এরপরে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি এটা নিয়ে কথা বলার চেষ্টা করব। আর আমরা আশা করতেছি যে এগুলো দেখতে থাকেন। আমাদের 10 তারিখে এক্সাম, তো 9 তারিখে আমরা যে চূড়ান্ত সাজেশনটা দিব, আশা করতেছি এখান থেকে আমাদের 99.99% কমন থাকবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।